আগামী ঈদে আপনারা নিজেদের দেশে নিজেদের বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের বলা এই আবেগঘন কথাগুলো শুনতে শুনতে আরও একটি বছর পার হয়ে গেল। কিন্তু লাখো রোহিঙ্গা এখনও কক্সবাজারের উখিয়া আর টেকনাফের সেই একই ত্রিপলের ঘরে একই কাঁটাতারের বেড়াজালের ভেতর আটকে আছে। শুধু আটকে আছে তা নয়, এই এক বছরের ব্যবধানে তাদের সংখ্যা কমার বদলে উল্টো লাফিয়ে লাফিয়ে বেড়েছে। একদিকে নতুন করে প্রাণ ভয়ে পালিয়ে আসা মানুষের স্রোত, অন্যদিকে ক্যাম্পের ভেতরে জন্ম নেওয়া হাজার হাজার নতুন শিশু। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইউনুস এই প্রত্যাবাসনের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই সরকারের সময়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান জোরালোভাবে দাবি জানিয়েছিলেন যে অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে এবং মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে। আজ দৃশ্যপট বদলেছে। এখন ২০২৬ সাল এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। একসময় যিনি সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছিলেন, আজ সেই কঠিন দায়িত্ব তার নিজের কাঁধেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী হিসাবে তিনি কি পারবেন এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠাতে, নাকি ক্রমাগত বাড়তে থাকা এই বিপুল জনসংখ্যার চাপে তার সরকার দিশেহারা হয়ে পড়বে? যদি তারা ফিরতে না পারে, তবে বাংলাদেশের ভবিষ্যৎ কি? অর্থনীতি কি পুরোপুরি ভেঙে পড়বে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে বর্তমান পরিস্থিতির গভীরের বাস্তবতাকে খুব সহজভাবে বুঝতে হবে। পরিসংখ্যানের দিকে তাকালে বর্তমান সংকটের ভয়াবহতা খুব সহজেই অনুমান করা যায়। জাতিসংঘের শরণার্থী সংস্থা বা UNHCR এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে রোহিঙ্গা ছিল ১০,০৬,১০৭ জন, ঠিক এক বছর পর ২০২৬ সালের একই সময় সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১,৮৪,৮৬৪ জনে। অর্থাৎ এক বছরে ১,৭৮,৭৫৭ জন মানুষের বোঝা নতুন করে বাংলাদেশের ঘাড়ে চেপেছে। এই বিপুল সংখ্যা বৃদ্ধির পেছনে মূল কারণ দুটি। প্রথমত, ক্যাম্পের ভেতরে জন্ম নেওয়া নতুন শিশু। বছরে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার শিশু জন্ম নিচ্ছে এই শিবিরগুলোতে। UNHCR এর হিসাব মতে নতুন জন্ম নেওয়া শিশুর সংখ্যা প্রায় ৩৪,৩৩১ জন। দ্বিতীয়ত, মিয়ানমারের ভেতরের সংঘাত। সেখানে সাধারণ সংঘাতের পাশাপাশি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে যে হামলা চালানো হচ্ছে, তার কারণে নতুন করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে প্রায় ১,৪৪,৪৫৬ জন। এই নতুন আসা পরিবারগুলোকে শুধু জীবন বাঁচানোর জন্য ফ্যামিলি কার্ড দিয়ে কোনো মতে সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এক বছরে রোহিঙ্গা পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৬,৪১৫টিতে। ১৯৯০ সালে যে সংখ্যাটা ছিল মাত্র ৩৯,০০০, আজ তা ১২ লাখের কাছাকাছি। এই বিশাল জনসংখ্যা একটি ছোট দেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। আমাদের একটু পেছনে ফিরে তাকানোর দরকার। ২০২৫ সালের ১৫ই মার্চ তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ার ক্যাম্পে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছিলেন। সেখানে ডক্টর ইউনুস খুব স্পষ্ট করেই বলেছিলেন যে জাতিসংঘের সঙ্গে মিলে তারা চেষ্টা করছেন যাতে পরের বছরই রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে পারে। জাতিসংঘ মহাসচিবও তখন সতর্ক করে বলেছিলেন যে আন্তর্জাতিক তহবিলের কাটছাঁটের কারণে রোহিঙ্গাদের ওপর মারাত্মক প্রভাব পড়বে এবং বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। কিন্তু এক বছর পর এসে দেখা যাচ্ছে সেই কথাগুলো কেবল কথার কথা হয়েই রয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে সহায়তার আশা করা হয়েছিল তা ক্রমশ কমছে, আর প্রত্যাবাসনের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। রোহিঙ্গারা কেন ফিরতে পারছে না তার পেছনের কারণটা নিছক মানবিক নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ভূ-রাজনৈতিক খেলা। মিয়ানমার খুব ভালো করেই জানে এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে ফিরিয়ে নিলে তাদের রাখাইন রাজ্যের জনসংখ্যার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে, যা তারা কখনোই চায় না। আর মিয়ানমারের এই অনড় অবস্থানের পেছনে সবচেয়ে বড় ঢাল হিসাবে কাজ করছে চীন। রাখাইন রাজ্যে চীনের বিশাল অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। সেখানে তারা কিয়াওক ফিউ সমুদ্রবন্দর এবং তেল গ্যাসের পাইপলাইনে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। চীনের কাছে মানবাধিকার বা রোহিঙ্গাদের জীবনের চেয়ে ওই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিজেদের বিনিয়োগের নিরাপত্তাই বেশি জরুরি। তাই তারা মিয়ানমারকে কোনো চাপ তো দেয়ই না, উল্টো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখনই মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব ওঠে, তখনই চীন বা রাশিয়া সেখানে ভেটো দিয়ে তা আটকে দেয়। ফলে আন্তর্জাতিক চাপ বলতে আসলে কিছুই কাজ করছে না। অন্যদিকে আসিয়ানভুক্ত দেশগুলোর দিকে তাকালেও হতাশা বাড়ে।
এই দেশগুলোর নিজস্ব অল্প সংখ্যক সমস্যা রয়েছে। তারা ভয় পায় যদি আজ তারা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে চাপ দেয়, তবে কাল তাদের নিজের দেশের সমস্যা নিয়েও অন্য কেউ কথা বলার সুযোগ পাবে। তাই পুরো দক্ষিণ পূর্ব এশিয়া যেন এই মানবিক বিপর্যয়ে নীরব সম্মতি দিয়ে যাচ্ছে। এই চরম বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2025 সালের 20শে জুন বিশ্ব শরণার্থী দিবসে যখন তিনি বিরোধী দলের শীর্ষ নেতা হিসাবে ছিলেন, তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে এবং মিয়ানমারের উপর স্থায়ী চাপ সৃষ্টি করতে হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জবাবদিহির আওতায় আনার কথাও বলেছিলেন। কিন্তু এখন ক্ষমতার শীর্ষে আসনে বসে তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিরোধী দলে থেকে দাবি জানানো আর সরকারে থেকে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে দর কষাকষি করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে তাকে এখন এমন এক কূটনীতিক ফাঁদ মোকাবেলা করতে হচ্ছে যেখানে চাইলেও গায়ের জোরে কিছু করা সম্ভব নয়। তিনি মিয়ানমারের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারবেন না, আবার চীনের মতো পরাশক্তিকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো কঠোর সিদ্ধান্তও চাপিয়ে দিতে পারবেন না। এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে দীর্ঘমেয়াদে আশ্রয় দেওয়ার চাপ যদি এভাবেই চলতে থাকে, তবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় যে বিপদটি অপেক্ষা করছে তা হলো অর্থনৈতিক ধস। প্রথম দিকে যখন রোহিঙ্গারা এসেছিল, তখন আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো প্রচুর অর্থ সহায়তা দিয়েছিল। কিন্তু বিশ্বের নানা প্রান্তে এখন নতুন নতুন যুদ্ধ আর সংকট তৈরি হওয়ায় দাতাদের মনোযোগ অন্যদিকে সরে যায়। ফলে রোহিঙ্গাদের পেছনে ব্যয়ের একটি বড় অংশ এখন পরোক্ষভাবে বাংলাদেশকেই বহন করতে হচ্ছে। এই 12 লাখ মানুষের প্রতিদিনের খাবার, চিকিৎসা, স্যানিটেশন ও বাসস্থানের ব্যবস্থা করা কোনো সাধারণ কথা নয়। এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতির ওপর। কক্সবাজার, উখিয়া ও টেকনাফ এলাকার স্থানীয় বাংলাদেশিরা এখন নিজেদের এলাকায় নিজেরাই অল্প সংখ্যক হয়ে পড়েছে। শ্রম বাজারে সস্তায় রোহিঙ্গা শ্রমিক পাওয়া যাওয়ায় স্থানীয়রা কাজ হারাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে এবং পাহাড় ও বন কেটে সাফ করে দেওয়ার কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য এই অর্থনৈতিক চাপ সামলানো হবে এক বিশাল চ্যালেঞ্জ। দেশের সাধারণ মানুষের করের টাকা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে, যা গোটা দেশের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে। অর্থনীতির পাশাপাশি আরেকটি ভয়ঙ্কর রূপ নিচ্ছে সামাজিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট। ক্যাম্পগুলোতে প্রতিদিন যে শত শত শিশুর জন্ম হচ্ছে, যারা কখনো তাদের নিজ দেশ মিয়ানমার দেখেনি, তাদের পরিচয় কী হবে? তারা কি সারা জীবন রাষ্ট্রহীন হয়েই এই ত্রিপলের নিচে বড় হবে? এই শিশু ও তরুণদের কোনো ভবিষ্যৎ নেই, আনুষ্ঠানিক শিক্ষার অধিকার নেই, কাজের সুযোগ নেই। চরম হতাশা এবং অনিশ্চয়তা থেকে তারা সহজেই অপরাধ জগতে জড়িয়ে পড়ছে। এখনই ক্যাম্পগুলোর ভেতরে গুম আধিপত্য বিস্তারের লড়াই নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাদক, বিশেষ করে ইয়াবা ও আইস পাচারের বড় কেন্দ্রে পরিণত হয়েছে এই শিবিরগুলো। এই অপরাধের জাল শুধু ক্যাম্পের ভেতরেই সীমাবদ্ধ নেই, তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ছে। যদি বর্তমান সরকার কঠোর হাতে এগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং প্রত্যাবাসনের কোনো বাস্তবমত পথ বের করতে না পারে, তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক টাইম বোমায় পরিণত হবে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে পথ কি? প্রথমত, তাকে শুধু পশ্চিমা বিশ্বের ওপর নির্ভর করে থাকলে চলবে না, কারণ পশ্চিমা বিশ্ব মুখে মানবাধিকারের কথা বললেও নিরাপত্তা পরিষদে তাদের ক্ষমতা সীমিত। তাকে সরাসরি চীন এবং ভারতের সাথে নতুন করে কূটনৈতিক সমীকরণ তৈরি করতে হবে। চীনকে বোঝাতে হবে যে রাখাইনে তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের নিরাপত্তার জন্যই রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন জরুরি, কারণ একটি অস্থিতিশীল সীমান্ত শেষ পর্যন্ত চীনের প্রকল্পগুলোর জন্য ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে শুধু ত্রাণের জন্য আবেদন না করে মিয়ানমারের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ আরোপের জন্য বিশ্বমত গঠন করতে হবে। কাজটা অসম্ভব কঠিন, কারণ গত কয়েক বছরে এই প্রক্রিয়ায় কোনো গতিই আসেনি। যদি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার এই বিশাল কূটনীতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হন, তবে বাংলাদেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাবে। এই বিশাল জনসংখ্যাকে দশকের পর দশক খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আন্তর্জাতিক সহায়তা যত কমবে, সরকারের ওপর চাপ তত বাড়বে। এর ফলে দেশের ভেতরে জন অসন্তোষ দেখা দিতে পারে, যা প্রজনৈতিক স্থিতিশীলতাকেও নষ্ট করবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার যে স্বপ্ন ডক্টর ইউনুস দেখিয়েছিলেন, তা আজ বাস্তবতার কঠিন দেওয়ালে ধাক্কা খাচ্ছে। এখন তারেক রহমানের সরকারের সামনে একদিকে বিশাল প্রত্যাশার চাপ, অন্যদিকে এক নির্মম ভূ রাজনৈতিক বাস্তবতা।
এই 12 লাখ রাষ্ট্রহীন মানুষের ভবিষ্যৎ কি হবে এবং বাংলাদেশ এই পর্বতসম চাপ সামলে কিভাবে নিজের অর্থনীতি ও নিরাপত্তাকে অক্ষুণ্ণ রাখবে, সেটাই এখন আগামী দিনের সবচেয়ে বড় এবং জটিল পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপরই নির্ভর করছে বাংলাদেশের আগামী কয়েক দশকের ভবিষ্যৎ।